কোরিয়ায় প্রচলিত এক লোককথা অনুযায়ী কিছু তান্ত্রিক বা ওঝা শিশুদের অপহরণ করে এনে না খাইয়ে আটকে রাখত এবং তারা যখন মৃত্যু যন্ত্রণায় ছটপট করত তখন তাদের হত্যা করে তাদের অতৃপ্ত আত্মাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিত। এই গল্পের ওঝাও ঠিক একই কাজ করত। সে একটি শিশুকে হত্যা করে তার আত্মাকে নিজের শরীরে বন্দী করে নেয় যাতে তার অলৌকিক ক্ষমতা বৃদ্ধি পায়। এমনকি শিশুর কাটা পা একটি গাছের নিচে পুঁতে রাখে যেখানে আগে থেকেই অনেক মৃত শিশুর অঙ্গপ্রত্যঙ্গ পোতা ছিল। একদিন এক ধনী মহিলা তার স্বামীকে মেরে সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য এই ওঝার কাছে আসে। ওঝা তাকে একটি কবজ বা তুকতাক করা কাগজ দিয়ে বলে যে তার স্বামী এই শীত পার করতে পারবে না। কিন্তু ওঝা বুঝতে পারে যে শিশুর আত্মাকে সে বন্দী করেছে সেটি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ওই দিনই সন্ধ্যায় এক মা তার নিখোঁজ সন্তানকে খুঁজে দেওয়ার জন্য ওঝার কাছে সাহায্য চাইতে আসে। ওঝা বুঝতে পারে সে এই মহিলার সন্তানকেই হত্যা করেছে। যখন সেই মা তার সন্তানের নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে তখন ওঝার শরীরের ভেতর বন্দী থাকা সেই শিশুর আত্মা বেরিয়ে আসার জন্য ছটপট করতে শুরু করে। ওঝা দ্রুত মহিলাকে বের করে দিলেও সেই রাতে এক ভয়াবহ ঘটনা ঘটে। ওঝা জেগে উঠে দেখে তার যজ্ঞের বেদি উল্টে গেছে এবং অলৌকিক শক্তির সেই পাত্র থেকে কালো লবণ ছিটিয়ে পড়েছে। সে কোনো এক অশুভ শক্তির প্রভাবে সেই কালো লবণগুলো পাগলের মতো খেতে শুরু করে এবং তার পেট ফুলে উঠে এক শিশুর চেহারা ফুটে ওঠে। মাথা নষ্ট করে দেওয়ার রহস্য আর চরম ভৌতিক সব দৃশ্যে ভরপুর মুভি কি আপনি সাহস করে দেখতে পারবেন? আজকে আমি আপনাদের কোরিয়ান আরবান লেজেন্ড বা শহরের প্রচলিত এমন 8টি ভুতুড়ে গল্পের কথা বলবো যা আপনার রাতের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মজার ব্যাপার হলো আপাত দৃষ্টিতে এই গল্পগুলো আলাদা মনে হলেও এদের মধ্যে রয়েছে এক সূক্ষ্ম এবং ভয়ঙ্কর যোগসূত্র। বরাবরের মতোই আমাদের ভিডিওতে ভয়ের দৃশ্যগুলোতে কোনো ব্লার করা হবে না, তবে হ্যাঁ, আপনাদের জন্য থাকছে হাই ভোল্টেজ ওয়ার্নিং, তাই যারা একটু দুর্বল চিত্তের তারা সাবধানে দেখবেন। প্রথম গল্পের নাম নাটক। ক্লাসের মাঝখানে হঠাৎ রুইশির খুব বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে, কিন্তু ক্লাসরুমের দিকে তাকালে দেখা যায় 3টি ডেস্কে সাদা ফুল রাখা আছে। এর মানে হলো সম্প্রতি এই ক্লাসের 3 জন শিক্ষার্থী মারা গেছে। পেছনের দেয়ালে ক্লাসের সেরা 2 মেধাবী ছাত্রীর ছবি টাঙানো। 1 নম্বরে আছে জিই আর দ্বিতীয় স্থানে আছে সেই মেয়েটি রুইশি। রুইশি যখন ক্লাসরুম থেকে বের হচ্ছিল তখন খেয়াল না করলেও আমরা দেখতে পাই যে ছবিতে থাকা জিই তার চোখের মণি ঘুরিয়ে রুইশির দিকে তাকায় এবং তার ঠোঁটে এক পৈশাচিক হাসি ফুটে ওঠে। বাইরের করিডোর একদম জনশূন্য। রুইশি যাওয়ার সময় করিডোরের লাইটগুলো অদ্ভুতভাবে কাঁপছিল এবং পেছন থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ আসে। সে পেছনে তাকিয়ে কিছু না দেখলেও আমরা দেখতে পাই করিডোরের একেবারে শেষ মাথায় কেউ একজন উল্টো হয়ে ঝুলেও তাকে লক্ষ্য করছে, কিন্তু চোখের পলকেই সেই ছায়াটি উধাও হয়ে যায়। টয়লেটে গিয়ে রুইশি দেখে শুধু একদম শেষের কেবিনটি খোলা যায়। সে ভেতরে ঢোকা মাত্রই বাইরে থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করে। ভয়ে তার হাত থেকে লাইটারটি নিচে পড়ে যায়। লাইটারটি তুলতে গিয়ে সে দেখে পাশের কেবিনগুলোতে কেউ নেই, অথচ দরজাগুলো একের পর এক আপনা আপনি খুলে যাচ্ছে, যেন অদৃশ্য কিছু একটা তাকে খুঁজে বেড়াচ্ছে। এরপর সে দেখে পাশের কোমর থেকে এক গুচ্ছ চুল ভেতর দিকে টেনে নেওয়া হচ্ছে এবং কেউ তার দরজায় নক করছে। ভয়ে সে একদম চুপ হয়ে যায়। যখন মনে হয় বাইরে কেউ নেই তখন সে নিচ দিয়ে উকি মারতেই হার্টবিট মিস হওয়ার মতো দৃশ্য দেখে। একটি রক্তাক্ত মাথা উল্টো হয়ে তার দিকে তাকিয়ে হাসি মুখে বলছে, অবশেষে তোমাকে খুঁজে পেলাম। এরপর সে রুইশিকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়। পরক্ষণেই দেখা যায় পুরো বাথরুম রক্তে ভেসে যাচ্ছে আর রুইশির দেহটি কমোডের ভেতরে উল্টো করে ঢুকিয়ে রাখা হয়েছে। এদিকে ক্লাসরুমে থাকা রুইশির ছবিতেও এখন সেই জিই এর মতো রহস্যময় হাসি দেখা যাচ্ছে। এই গল্পের কোনো কারণ দেখানো না হলেও ধারণা করা যায় দ্বিতীয় হওয়া রুইশি হয়তো প্রথম স্থান পাওয়ার নেশায় জিইকে হ্যারাসমেন্ট করে মেরে ফেলেছিল। কমোডের সেই চুল আর রুইশির মৃত্যুর ধরন দেখে মনে হচ্ছে সে হয়তো জিই এর মাথা কমোডে চুবিয়ে রেখেছিল এবং অপমানে জিই মাথা নিচু করে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল। আর তাই এই অতৃপ্ত আত্মা এখন তার প্রতিশোধ নিতে ফিরে এসেছে। দ্বিতীয় গল্পের নাম গন্তব্য। রাত 2:20। রেডিওতে খবর আসছে একজন তান্ত্রিককে হত্যার বিষয়। কোনো সাক্ষী না থাকায় পুলিশ তদন্তে হিমশিম খাচ্ছে। ঠিক তখনই রেডিওটি বন্ধ হয়ে যায়। ট্যাক্সি ড্রাইভার খুব ক্লান্ত থাকায় রাস্তার পাশে গাড়ি থামিয়ে একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করে। ঠিক রাত 3:30-র সময় সাদা পোশাক পরা এক নারী গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। ড্রাইভার চমকে উঠে দেখে মেয়েটি সানজং সরাইখানায় যেতে চায়, কিন্তু জিপিএসে এমন কোনো জায়গার হদিস নেই। বাধ্য হয়ে মেয়েটির কথা মতো গাড়ি চালাতে শুরু করে সে। পুরো রাস্তায় মেয়েটি একদম নিশ্চুপ, রেডিওটাও চালু হচ্ছে না। এক মোড়ে এসে মেয়েটি ডানে ঘুরতে বলে, কিন্তু ড্রাইভার দেখে সামনে ডানে যাওয়ার কোনো রাস্তা নেই। হঠাৎ ড্রাইভার অনুভব করে পেছনে কেউ একজন তার দিকে এগিয়ে আসছে। চমকে পেছনে তাকাতেই দেখে সিট খালি, কেউ নেই।
কিন্তু পরের মুহূর্তেই সেই সাদা পোশাকের নারী গাড়ির ঠিক সামনে উদয় হয়। ড্রাইভার ভয়ে ব্রেক কষে। জিপিএস ঘোষণা করে সে গন্তব্যে পৌঁছে গেছে। ড্রাইভার সাবধানে পেছনে তাকিয়ে দেখে মেয়েটি আবার গাড়িতে ফিরে এসছে, কিন্তু যখনই মেয়েটি নিজের মুখ থেকে হাত সরায় দেখা যায় তার দুটি চোখই উপরে ফেলা হয়েছে। ড্রাইভার পালানোর চেষ্টা করলেও তার শরীর আর কাজ করে না। মেয়েটি নিজের চোখের মণি ড্রাইভারের চোখের সামনে ধরে অদ্ভুত স্বরে জিজ্ঞেস করে, এটা কি? যেন সেই বিচ্ছিন্ন চোখ দুটি এখনও সব দেখতে পাচ্ছে। কিছুক্ষণ পর গাড়িটি আবার স্টার্ট হয় এবং রেডিও ঠিক হয়ে যায়। দেখা যায় ড্রাইভারের দুই চোখ উপরে ফেলা হয়েছে এবং চোখ দুটি সেই নির্জন রাস্তায় পড়ে আছে। রেডিওর সেই খবরের সূত্র ধরে বলা যায় এই ড্রাইভার হয়তো সেই তান্ত্রিক হত্যার সাক্ষী ছিল, কিন্তু সে মুখ খোলেনি বলেই আজ তাকে এই করুণ পরিণতির শিকার হতে হলো। তৃতীয় গল্পের নাম ভাড়াটিয়া। একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সাইরেন নতুন একটি বাড়িতে উঠেছে। লাইভ করার সময় হঠাৎ তার পেছনের একটা খেলনা নিচে পড়ে যায়। প্রথমে সে এটাকে পাত্তাই দেয়নি, কিন্তু কিছুক্ষণ পর র্যাক থেকে বইগুলিও পড়তে যেতে থাকে। দর্শকরা কেউ ভাবছে এটা স্রেফ মজা, আবার কেউ তাকে ওঝা ডাকার পরামর্শ দিচ্ছে। পরিস্থিতি ভয়ঙ্কর বুঝে সাইরেন কান্নায় ভেঙে পড়ে এবং লাইভ বন্ধ করার বোতাম টেপায়। কিন্তু লাইভ বন্ধ করার বোতাম টিপা মাত্রই তার মুখে এক বিজয়ীর হাসি ফুটে ওঠে। আসলে এ সবটাই ফলোয়ার বাড়ানোর জন্য তার সাজানো নাটক ছিল, কিন্তু সে বুঝতে পারেনি যে আসলে লাইভটি বন্ধ হয়নি। কিছুক্ষণ পর তার বান্ধবী ফোন করে এই সফল অভিনয়ের জন্য তাকে অভিনন্দন জানায় এবং তারা বাইরে সেলিব্রেট করতে যাওয়ার পরিকল্পনা করে। যাওয়ার আগে সাইরেন একটা সেলফি তুলতে যায়, কিন্তু ক্যামেরা অন করতেই দেখা যায় তার চেহারার পাশে এআই ডিটেক্টর আরও অনেকগুলো অদৃশ্য চেহারা খুঁজে পাচ্ছে এবং চোখের পলকেই পুরো স্ক্রিন এমন সব ভুতুড়ে মুখে ভরে যায়। এবার সাইরেন বুঝতে পারে এই ঘরে সত্যিই কোনো অশুভ শক্তি আছে। সে সাবধানে পেছনে ফেরার চেষ্টা করলেও তার শরীর নিজের নিয়ন্ত্রণে থাকে না। কোনো এক অদৃশ্য শক্তি তাকে ধরে তার মাথা টেবিলের ওপর সজোরে আছড়ে দেয়। রক্তে তার মুখ ভেসে যায়। পরের দৃশ্যে দেখা যায় সাইরেনের মতোই দেখতে অন্য একজন তার মাথা ধরে কিবোর্ডের ওপর পিষছে। একসময় সাইরেন নিস্তেজ হয়ে পড়লে সেই হুবহু দেখতে নকল মানুষটি ক্যামেরার সামনে বসে হাসি মুখে দর্শকদের হ্যালো বলছে। এই ছিল সাইরেনের শেষ পরিণতি। চতুর্থ গল্পের নাম কৌতূহল। দুই বান্ধবী মোবাইলে একটা ভূতের ভিডিও দেখছে, যেখানে এক বিশাল দানবকে একটা বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মিনিয়ং ভাবছে ভিডিওটা সত্যি হতে পারে, কিন্তু তার বান্ধবী নিশ্চিত যে এটা এডিটিং। এরপর তারা স্কুলে তাদের বই আনতে যায়, কিন্তু সিঁড়ির কোনায় পৌঁছতেই তার বান্ধবী পা মুচকে যাওয়ার ভান করে বসে পড়ে। মিনিয়ং একা ক্লাসরুমে যেতে বাধ্য হয়। মিনিয়ং চলে যেতেই তার বান্ধবী হাসতে শুরু করে, কারণ সে আসলে মিনিয়ংকে ভয় দেখানোর জন্য লকারের ভেতরে একটা ভয়ঙ্কর পুতুল রেখেছিল। কিন্তু কিছুক্ষণ পর থেকেই মিনিয়ং অন্যরকম কিছুর উপস্থিতি টের পায়। ত্রাস থেকে বের হওয়ার সময় সে অদ্ভুত শব্দ শুনতে পায় এবং করিডোরে ছাই রঙের চামড়ার এক মেয়েকে দেখতে পায়। সেই মেয়েটি অদ্ভুত কায়দায় শরীর দুমড়ে হুচড়ে উঠে দাঁড়ায় এবং তার রক্তমাখা চোখ থেকে আরও অনেকগুলো চোখের মণি বের হয়ে আসে। মিনিয়ং ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই সেই ফ্লোর থেকে বের হতে পারে না, যেন সে একই জায়গায় বারবার ঘুরছে। এদিকে যেখানে তার বান্ধবী বসেছিল সেখানে মিনিয়ং চলে আসলেও তারা কেউ কাউকে দেখতে পায় না। সেই অদ্ভুত মেয়েটি মিনিয়ংয়ের একদম কাছে চলে আসে এবং মিনিয়ংয়ের গগন বিদারী চিৎকার শোনা যায়। এরপর দৃশ্যটি বান্ধবীর দিকে ফিরে আসে। সে যখন দেখে মিনিয়ং ফিরছে না, তখন সে উপরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই সেই দানবীয় মেয়েটি দেয়াল বেয়ে নিচে নেমে আসতে শুরু করে। আসলে ভিডিওতে দেখা সেই দানবটি এখন তাদের শিকারে নেমেছে। পঞ্চম গল্পের নাম লাল জুতো। জিন কিয়ং নামের এক মেয়ে সহপাঠীদের অমানবিক বুলিং সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। বলা হয় এক বিশাল ট্রাক তার শরীরের নিচের অংশ পিষে দিয়ে চলে গিয়েছিল। স্কুলের সম্মান বাঁচাতে টিচার সবাইকে নির্দেশ দেয় যেন গ্রুপ চ্যাটের মেসেজগুলো ডিলিট করে দেওয়া হয় এবং পুলিশের কাছে কেউ মুখ না খোলে। জিন কিয়ংয়ের মৃত্যুর খবর শুনে হাইসু খুব অবাক হয়, কারণ সেই ছিল জিন কিয়ংকে হেনস্থা করার মূল হোতা। ওই দিন রাতে ছুটির সময় টিচারের ফোনে হাইসুর নাম থেকে একটা মেসেজ আসে যে জিন কিয়ংয়ের ব্যাপারে সে কিছু বলতে চায় এবং তাকে যেন ক্লাসরুমে গিয়ে দেখা করে। টিচার ক্লাসরুমে গিয়ে দেখে চারপাশ অন্ধকার। অন্ধকারে সে হাইসুকে রক্তাক্ত অবস্থায় বসে থাকতে দেখে, কিন্তু যখন সেই মেয়েটি মুখ তুলে তাকায় দেখা যায় ওটা হাইসু নয়, বরং মৃত জিন কিয়ং।
জিন কিয়ং উঠে দাঁড়ালে দেখা যায় তার কোমরের নিচের অংশ সিটেই পড়ে আছে। যেহেতু ট্রাকের নিচে তার নিচের অংশ পিষ্ট হয়েছিল, তাই সে প্রতিশোধ নিতে হাইসুর পা দুটি ছিনিয়ে নিয়েছে। কিন্তু সেই পা জিন কিয়ংয়ের পছন্দ না হওয়ায় এখন সে টিচারের পায়ের দিকে নজর দিয়েছে। টিচারের আর্তচিৎকারে পুরো স্কুল কেঁপে ওঠে এবং কিছুক্ষণ পর এক অদ্ভুত অসংলগ্ন শরীরের ছায়া করিডোর দিয়ে হেঁটে যেতে দেখা যায়। ষষ্ঠ গল্পের নাম লিফট। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একজন ছাত্র লিফটের ভেতর কারো সাথে কথা বলার ভান করছে, অথচ সেখানে সে ছাড়া আর কেউ নেই। হঠাৎ সে খুব আতঙ্কিত হয়ে পড়ে এবং লিফটের মেঝেতে বসে নিজের মাথা বারবার লিফটের দেয়ালে আঘাত করতে থাকে। কিন্তু পুলিশ যখন সেখানে পৌঁছায়, তারা লিফটের ভেতর থেকে একটা মানুষের কঙ্কাল বা শুকনো দেহ উদ্ধার করে। অদ্ভুত বিষয় হলো, সেই মৃতদেহের পরনের কাপড় সিসিটিভি ফুটেজে দেখা সেই ছাত্রের কাপড়ের সাথে মিলছে না। আরও রহস্যময় ব্যাপার হলো, লিফট ছাড়া অন্য কোনো ক্যামেরায় সেই ছাত্রকে ওই দিন স্কুলে ঢুকতে বা বের হতে দেখা যায়নি। এ যেন এক গোল ধাঁধা। সিসিটিভি ফুটেজে দেখা সেই ছাত্রটি যেন কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেছে। পরে তদন্তে জানা যায়, নিখোঁজ হওয়ার ঠিক আগে সে ইন্টারনেটে একটি অদ্ভুত পোস্ট করেছিল। সেখানে লেখা ছিল কিভাবে লিফটের মাধ্যমে অন্য এক জগতে বা অন্য ডাইমেনশনে যাওয়া যায়। এই চ্যালেঞ্জটি পূর্ণ করতে হলে রাত 2টো থেকে 4টের মধ্যে একা লিফটে উঠতে হয়। এই রহস্যের জট খুলতে পুলিশ অফিসার জে বোম নিজেই চ্যালেঞ্জটি নেওয়ার সিদ্ধান্ত নেন। নিয়ম অনুযায়ী তাকে প্রথমে লিফটের 2, 4, 6, 7 এবং 9 নম্বর বাটনগুলো একসাথে চাপতে হবে। এরপর ইন্ডিকেটর লাইট নিভে গেলে একে একে 2, 10, 4 এবং 6 নম্বর ফ্লোরে যেতে হবে। 2 নম্বর আর 10 নম্বর ফ্লোরে যাওয়ার সময় সবকিছু স্বাভাবিক থাকলেও 4 নম্বর ফ্লোরে পৌঁছানোর পর লিফটের দরজা খুলতেই জে বোম এক হাড় হিম করা অন্ধকারের মুখোমুখি হন। কৌতূহলী হয়ে সে যখন বাইরে উকি দেয়, তখন অন্ধকারের ওপাশে সে হুবহু নিজের মতোই আরেকজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে। আতঙ্কে সে লিফটের ভেতরে ঢুকে পড়লে দরজা বন্ধ হয়ে যায়। সে 2 নম্বর ফ্লোরে ফিরে আসার চেষ্টা করলে হঠাৎ তার পাশে একটা নারীর হাত দৃশ্যমান হয় এবং সেই অদৃশ্য হাতটি লিফটের 10 নম্বর বাটন চেপে দেয়। পেছনে ফিরে তাকালে জে বোম কাউকে দেখতে পায় না। লিফট যখন 10 নম্বর ফ্লোরে পৌঁছায়, তখন চারপাশ স্বাভাবিক মনে হলেও লিফট বন্ধ হওয়ার ঠিক আগে ফ্লোর নাম্বারের জায়গায় লি ডাইমেনশন বা অন্য জগতের চিহ্ন ফুটে ওঠে। এবার লিফটের দরজা খুলতেই সেখানে এক অদ্ভুত নারীর আবির্ভাব ঘটে। যন্ত্রণায় ছটফট করা সেই বিকট শব্দে জে বোমের কান ফেটে যাওয়ার উপক্রম হয়। নারীটি যখন ধীরে ধীরে তার দিকে মুখ ফেরায়, তখন দেখা যায় তার মুখমণ্ডল বীভৎসভাবে বিকৃত হয়ে আছে। জে বোম নড়ার ক্ষমতা হারিয়ে ফেলে এবং সেই অশরীরী আত্মা তার মাথা ধরে লিফটের দেয়ালে সজোরে আছড়াতে থাকে। অথচ সিসিটিভি ফুটেজে দেখা যায় জে বোম একা একাই দেয়ালে মাথা ঠুকছে। পরের দিন সকালে যখন পুলিশ পৌঁছায়, তারা লিফটের ভেতর থেকে একটি শুকনো মামি উদ্ধার করে, যার পরনের পোশাক জে বোমের মতোই ছিল। ওই দিন রাতেই মিন ইয়ং আর তার বান্ধবীও ইন্টারনেটের সেই পোস্ট দেখে সেখানে এসে উপস্থিত হয়। কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছিল যে এই খেলায় একা থাকাই ছিল প্রধান শর্ত। আসলে এই ডাইমেনশন ট্র্যাভেল বা অন্য জগতে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ সত্য। গল্পের শুরুতে যে ছাত্রটির কঙ্কাল পাওয়া গিয়েছিল, সেটি আসলে অন্য ডাইমেনশন থেকে আসা জে বোমের সহকারীর ছিল। অর্থাৎ এই গল্পে অন্তত 4 বার ডাইমেনশন পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। সপ্তম গল্পের নাম চৌকাঠ। একজন স্ত্রী তার ছেলেকে নিয়ে কয়েকদিনের জন্য বাপের বাড়ি যাওয়ার সময় স্বামীকে বিশেষভাবে সতর্ক করে দিয়ে যান, যেন সে বেডরুমের দরজায় লাগানো কবজ বা তুকতাক করা কাগজটি কোনোভাবেই ছিঁড়ে না ফেলে। কারণ ইদানিং ওই এলাকায় একের পর এক ছাত্র এবং পুলিশ নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছিল। স্বামী এসবে বিশ্বাস না করলেও স্ত্রীর মন রক্ষার্থে রাজি হয়। কিন্তু পরের দিন সকালে সে দরজার চৌকাঠের নিচে এক গুচ্ছ চুল দেখতে পায়। কৌতূহলী হয়ে সে যখন চুলগুলো টেনে বের করে, তখন পাশের ঘর থেকে এক নারীর গগনবিদারী চিৎকার ভেসে আসে। ওই দিন অফিস থেকে ফিরে তার কাছে সেই দরজায় লাগানো কাগজটি খুব বিরক্তিকর মনে হয় এবং সেটা ছিঁড়ে ফেলে। মাঝরাতে সে অদ্ভুত শব্দে জেগে উঠে দেখে চৌকাঠের নিচ দিয়ে রক্ত চুইয়ে পড়ছে এবং ঘরের কোণা থেকে প্রচুর পরিমাণে কাটা হাত পা তার দিকে হামাগুড়ি দিয়ে আসছে। আতঙ্কে সে যখন ওপরে তাকায়, তখন তার মুখে রক্ত পড়ে এবং সে এক অদ্ভুত দর্শন প্রাণীকে দেখতে পায়, যার লিঙ্গ নির্ধারণ করা সম্ভব নয়। প্রাণীটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে এবং ভয়ে কুঁকড়ে যাওয়া লোকটির আর্তনাদের মাধ্যমেই এই গল্পের জবনিকা ঘটে। এই গল্পে নিখোঁজ হওয়া পুলিশ আর ছাত্রদের কথা আসলে ষষ্ঠ গল্পে সেই লিফটের ঘটনার দিকেই ইঙ্গিত করে। আর এই কাটা হাত পা এবং অদ্ভুত দানবটির রহস্য লুকিয়ে আছে আমাদের শেষ গল্পে। অষ্টম এবং সর্বশেষ গল্পের নাম জন্মদিন। কোরিয়ায় প্রচলিত এক লোককথা অনুযায়ী কিছু তান্ত্রিক বা ওঝা শিশুদের অপহরণ করে এনে না খাইয়ে আটকে রাখত এবং তারা যখন মৃত্যু যন্ত্রণায় ছটপট করত, তখন তাদের হত্যা করে তাদের অতৃপ্ত আত্মাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিত। এই গল্পের ওঝাও ঠিক একই কাজ করত। সে একটি শিশুকে হত্যা করে তার আত্মাকে নিজের শরীরে বন্দী করে নেয়, যাতে তার অলৌকিক ক্ষমতা বৃদ্ধি পায়। এমনকি শিশুর কাটা পা একটি গাছের নিচে পুঁতে রাখে, যেখানে আগে থেকেই অনেক মৃত শিশুর অঙ্গপ্রত্যঙ্গ পোতা ছিল। একদিন এক ধনী মহিলা তার স্বামীকে মেরে সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য
এই ওঝার কাছে আসে। ওঝা তাকে একটি কবজ বা তুকতাক করা কাগজ দিয়ে বলে যে তার স্বামী এই শীত পার করতে পারবে না। কিন্তু ওঝা বুঝতে পারে যে শিশুর আত্মাকে সে বন্দী করেছে সেটি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ওই দিনই সন্ধ্যায় এক মা তার নিখোঁজ সন্তানকে খুঁজে দেওয়ার জন্য ওঝার কাছে সাহায্য চাইতে আসে। ওঝা বুঝতে পারে সে এই মহিলার সন্তানকেই হত্যা করেছে। যখন সেই মা তার সন্তানের নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে তখন ওঝার শরীরের ভেতর বন্দী থাকা সেই শিশুর আত্মা বেরিয়ে আসার জন্য ছটফট করতে শুরু করে। ওঝা দ্রুত মহিলাকে বের করে দিলেও সেই রাতে এক ভয়াবহ ঘটনা ঘটে। ওঝা জেগে উঠে দেখে তার যজ্ঞের বেদি উল্টে গেছে এবং অলৌকিক শক্তির সেই পাত্র থেকে কালো লবণ ছিটিয়ে পড়েছে। সে কোনো এক অশুভ শক্তির প্রভাবে সেই কালো লবণগুলো পাগলের মতো খেতে শুরু করে এবং তার পেট ফুলে উঠে এক শিশুর চেহারা ফুটে ওঠে। আর্তচিৎকার করে ওঝার পেট চিরে এক বিভৎস বেগুনি রঙের অদ্ভুত জীব বের হয়ে আসে। আর নিজের সন্তানকে চিরতরে হারিয়ে ফেলার শোকে সেই মা আত্মহত্যা করে। গাছের নিচে যেখানে শিশুর পা পুঁতে রাখা হয়েছিল সেখানে একটি নতুন কুড়ি গজিয়ে ওঠে, যা হয়তো এক অশুভ শক্তির নতুন জন্মকে প্রকাশ করছে। এই ওঝাই হলো সব গল্পের মূল যোগসূত্র। ট্যাক্সির গল্পে যে ওঝার হত্যার খবর এসেছিল সেটি আসলে এই ওঝাই ছিল, আর সপ্তম গল্পে দেখা যাওয়া কাটা হাত পাগুলো ছিল ওঝার হাতে মারা যাওয়া সেই শিশুদের। সেই স্বামী যে কবচটি ছিঁড়ে ফেলেছিল সেটি হয়তো এই ওঝাই তৈরি করেছিল, আর চৌকাঠে দেখা যাওয়া সেই বড় দানবটি আসলে ওঝার পেট চিরে বের হওয়া সেই বেগুনি জীবটিই ছিল, যা সময়ের সাথে সাথে ভয়ঙ্কর দানবের রূপ নিয়েছে। এভাবেই এই 8টি কোরিয়ান আরবান লেজেন্ড একে অপরের সাথে এক অতিপ্রাকৃত এবং রক্তক্ষয়ী জালে জড়িয়ে আছে। এই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।